নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবরটি উপস্থিত হয়েছে, নীতিশ কুমার এই মুহূর্তে বোধহয় বেশ খানিকটা চাপেই পড়েছেন। তার কারণ, তার যে রাইট হ্যান্ড লাল্লান সিং এই মুহূর্তে উড়ে চলে গেলেন দিল্লিতে, এবং দিল্লিতে গিয়ে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন নাকি নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করবেন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার কারণ, ভারে মা ভবানী অবস্থা ভারতীয় জনতা পার্টির দ্বারা পরিচালিত বিহার সরকারের। আপনাদের আগেই জানিয়েছিলাম যে 10,000 টাকা যেটা দেওয়ার পরিকল্পনা করেছিল ভারতীয় জনতা পার্টি এবং নীতিশ কুমার, সেটা ভোটের আগে পর্যন্ত 1.5 কোটি মহিলা অর্থাৎ 1,56,00,000 মহিলাকে দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে আর সেই টাকা দেওয়ার মতন তাদের অবস্থা নেই এবং পোর্টাল অলরেডি বন্ধ করে দিতে হয়েছে। 31 ডিসেম্বর 2025 পোর্টাল বন্ধ হয়ে গিয়েছে। আর 10,000 টাকা করে দেওয়ার মতন তাদের অবস্থা নেই, তারা পক্ষান্তরে জানিয়ে দিয়েছে। এবং সেখান থেকে এই মুহূর্তে আপনাদের দেখিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী আবাসের বাইরে এবং বিধানসভার বাইরে রীতিমতন হরতাল হচ্ছে, মহিলাদের হরতাল, যে কেন আমাদের টাকা আমাদেরকে দেওয়া হবে না। সেই জায়গা থেকে এই মুহূর্তে লাল্লান সিং 11ই জানুয়ারি তিনি উড়ে চলে গিয়েছেন দিল্লিতে। আপনারা জানেন লাল্লান সিং বিভিন্ন সময় যে কথাগুলো বলেন এবং তিনি যে ধরনের রাজনীতি করেন, সেটা অনেকটাই ভারতীয় জনতা পার্টি তাদের ঘেঁষা একটা রাজনীতি। এবং অমিত শাহের কথা আর লাল্লান সিং এর কথার মধ্যে খুব একটা তফাৎ বিভিন্ন সময় করা যায় না। সেখান থেকে লাল্লান সিং সম্পূর্ণ চলে গিয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সঙ্গে দেখা করতে, উচ্চতম নেতৃত্বের সঙ্গে দেখা করতে। আমরা জানি না পরবর্তী বিহারের ভবিষ্যৎ কি হতে চলেছে, তবে এই মুহূর্তে অন্তত নীতিশ কুমার বেশ খানিকটা চাপে আছেন, সেটা বলাই যায়। এবং এই মুহূর্তে 10,000 টাকা করে দেওয়াটা একদম হরিণ লুটের মতন দেওয়াটা, কারণ সামগ্রিকভাবে মহিলা ভোটারের সংখ্যা প্রায় 3.5 কোটি, এখনো 2 কোটি মহিলাদেরকে টাকা দেওয়া বাকি। সেই টাকাটা কিভাবে দেবে নীতিশ কুমার আমরা জানি না। এবং অবশ্যই এই মুহূর্তে লাল্লান সিং এর সামগ্রিক প্রেক্ষাপটে উড়ে যাওয়া দিল্লিতে এবং অমিত শাহের সঙ্গে দেখা করতে চাওয়া, সেই প্রেক্ষিতটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো। তারা অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অব্দি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে নীতিশ কুমার সরকার যেভাবে চলছে, সেখানে বারংবার বিতর্ক উঠে আসছে। 14ই নভেম্বর নীতিশ কুমার সরকার একদম হই হই করে স্থাপিত হলো। বহু জল্পনার পর যে আরজেডি সরকার তৈরি হবে, ইন্ডিয়া জোটের সরকার তৈরি হবে, তারপরেও বহু জল্পনার পর তৈরি হলো নীতিশ কুমার সরকার। এবং নীতিশ কুমার 10মবারের জন্য মুখ্যমন্ত্রী পদে আবারও শপথ নিলেন, কিন্তু তারপর থেকে বিতর্ক তো তার পিছন ছাড়ছে না। প্রাথমিক বিতর্ক কি ছিল? প্রাথমিক বিতর্ক ছিল যে ভোটে যে জিতেছেন নীতিশ কুমার, সেখানে সম্পূর্ণ তাকে সাহায্য করেছে ইলেকশন কমিশন, অর্থাৎ জ্ঞানেশ কুমারের দৌলতে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হয়েছেন। এইটা ছিল প্রাথমিক বিতর্ক। বহু দিন ধরে মানুষ মেনেই নিতে চাননি যে নীতিশ কুমারকে মানুষ ভোট দিয়েছেন। তেমনই অবস্থা ছিল বিহারের। আমরা এই সম্বন্ধে আলাদা কোনো মন্তব্য করতে চাই না, বহু খবর আপনাদের দেখিয়েছে। কিন্তু তার পরবর্তী নীতিশ কুমার কি করলেন? তার পরবর্তী নীতিশ কুমার যেটা করলেন, হিজাব ধরে টানলেন। কার হিজাব ধরে টানলেন? তিনি একজন সংখ্যালঘু ডাক্তারবাবু, তাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে গিয়ে তার হিজাব ধরে টানলেন এবং সেখান থেকে চরম বিতর্ক তৈরি হলো। জম্মু অ্যান্ড কাশ্মীরে নীতিশ কুমারের নামে এফআইআর পর্যন্ত হলো, কিন্তু সেটা শেষ পর্যন্ত থেমে গিয়েছিল। কিন্তু এখন যেটা ঘটছে, সেখান থেকে পার পাবেন কি করে নীতিশ কুমার আমরা জানি না। তবে এই মুহূর্তে অবশ্যই বেশ খানিকটা চাপের প্রেক্ষাপট, কারণ নীতিশ কুমার তো বাড়ি থেকেই বেরোতে পারছেন না। মুখ্যমন্ত্রী আবাসের বাইরে বহু পরিমাণ মহিলারা এসে যুক্ত হচ্ছেন, যাদের টাকা অলরেডি তারা পাননি। আপনাদের জানিয়েছিলাম যে একদম ভোট চলাকালীন 26 অক্টোবর এবং 7ই নভেম্বর পর পর 2 দিন ভোট চলাকালীন টাকা পাঠানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এবং তার মাঝখানে আমরা দেখতে পেয়েছিলাম 31শে অক্টোবর সেখানেও কিছু টাকা গিয়েছিল, 10,000 টাকা করে বেশ কিছু মহিলার খাতায় গিয়ে পড়েছিল একদম সরাসরি। ততদিন পর্যন্ত একদম সরকারের পক্ষ থেকে সামগ্রিকভাবে টাকাটা ঢোকানো হচ্ছিল এবং কোনো ধরনের পোর্টাল সিস্টেমই ছিল না। কিন্তু সরকার গঠন হওয়ার পর পোর্টাল একটা তৈরি করা হয় এবং কারা কারা এলিজিবল কারা কারা এলিজিবল নয় সেটা দেখে সম্পূর্ণ টাকাটা কিন্তু পাঠানো হচ্ছিল। কিন্তু তার পরবর্তীতে 14ই নভেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত আবারও নতুন করে নাম এসে জমা পড়ে 19 লক্ষ মহিলার। সেই 19 লক্ষ মহিলাকে টাকা দেওয়ার মতন হয়তো অবস্থা নীতিশ কুমারের ছিল না, এবং সেটা হয়তো দিল্লির আলা কমান্ড যাদেরকে বলা হয় তারা জানতেন না, কিংবা জানতেন তারা চুপ করেছিলেন, তারা ভোট পাওয়ার লোভে কিছুই বলেন আমরা জানি না। কিন্তু এই মুহূর্তে যে ঘটনাটা ঘটছে সেটা আপনাদের সামনে যদি তুলে ধরি, আপনারা বুঝতে পারবেন যে এখনো 2 কোটি মহিলার টাকা পেতে সম্পূর্ণ বাকি রয়েছে এবং তারা সম্পূর্ণ
অ্যাগ্রেশন নিয়ে নীতিশ কুমারের বাড়ির বাইরে গিয়ে ধর্ণা প্রদর্শন করছেন, এবং সেখান থেকে নীতিশ কুমার তিনি নিজে তো যেতে পারবেন না, তিনি নিজে দিল্লিতে গেলে একটা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে, যেহেতু তিনি হিজাব কাণ্ডে অলরেডি জড়িয়ে গিয়েছেন, যেহেতু তার বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে নিয়ে, সেই জায়গা থেকে তিনি তার রাইট হ্যান্ড এবং জেডিইউ পার্টির অন্যতম সাংসদ এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে যার ভালো সম্পর্ক সেই লালন সিংকে পাঠিয়েছেন। এবং আমরা জানি না লালন সিং শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেন, লালন সিং কার সঙ্গে দেখা করবেন, কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার যদি আলাদা ফান্ড না দেয়, আলাদা ফান্ড ডিসপ্যাচ না করে বিহার সরকারের জন্য, তাহলে কিন্তু অবশ্যই 2 কোটি মহিলার মোট 20,000 কোটি টাকা পাওয়া অসম্ভব একটা ব্যাপার। কারণ অলরেডি যে 15,000 কোটি টাকা নীতিশ কুমারের পক্ষ থেকে ডিসপ্যাচ করা হয়েছে 1.5 কোটি মহিলার জন্য 10,000 টাকা করে, সেইটা কিন্তু বিহারের যে সামগ্রিক একটা বাজেট সেটার থেকে 25 গুণ বেশি। আপনারা বোঝার চেষ্টা করুন, একটা বিহারের মতন রাজ্য, সেখানে সবচেয়ে পিছিয়ে পড়া, অর্থনৈতিকভাবে সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্য সেটা। ভারতবর্ষের নীতি আয়োগের যে লিস্টটা বেরিয়েছিল 2023-24 সালের লিস্ট, সেটা অনুযায়ী বিহার সবচেয়ে পিছিয়ে পড়া অর্থনৈতিকভাবে একটা রাজ্য। এবং আপনাদেরকে বলেও ছিলাম আগে যে কানাইয়া কুমার, যিনি বর্তমানে কংগ্রেসে রয়েছেন এবং বিহারের সন্তান, নিজ ভূমি সন্তান একদম, তিনি বলেছিলেন যে বিহার ছেড়ে একবার যদি কেউ বেরোয়, তাহলে সেই ভদ্রলোক বিহারে একমাত্র তখনই ফেরে যখন সে বাইরে বিশেষ কিছু করতে পারে না। তো সেই রকম বিহারের এই মুহূর্তে কতটা পরিমাণ খারাপ অবস্থা থাকলে তারা এখন সরাসরি পোর্টাল বন্ধ করে দিতে বাধ্য হয়। তাদের অর্থনৈতিক অবস্থা নেই যে 10,000 টাকা করে তারা শুধু শুধু দিয়ে যেতে পারবে। এবং এই 3.5 কোটি মহিলাকে 10,000 টাকা করে দিতে গেলে মোট 35,000 কোটি টাকা লাগবে। এবং তার সঙ্গে নতুন অ্যাড হয়েছে কি, আপনাদের আগেই জানিয়েছি যে জি রাম জি বিল এই মুহূর্তে একটা মারাত্মক বিল নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার, যেখানে যে কোনো রাজ্য সরকারের উপর 40% এক্সট্রা একটা চাপ দেওয়া হচ্ছে, যে 100 দিনের যে কাজ সেটাকে 125 দিন করা হয়েছে, এবং সেই ক্ষেত্রে রাজ্য সরকারকে দিতে হবে 40%, আদারওয়াইজ কেন্দ্রীয় সরকার 60% ডিসপ্যাচ করবে না। তো সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যদি ডিসপ্যাচ করাতে হয় তাদের পক্ষ থেকে 60%, তাহলে রাজ্য সরকার 40% দিতে হবে, সেটা তো বিহারকেও দিতে হবে। যতই ডবল ইঞ্জিন স্টেট হোক কিংবা নীতিশ কুমারকে অত্যন্ত ভালোবাসুক নরেন্দ্র মোদী, নিয়ম অনুযায়ী তো 40% তাদেরও দিতে হবে, কিন্তু তাদের যা অবস্থা, তারা তো 10,000 টাকা করে যে স্কিমটা চালু করেছিল সেটাই সবাইকে দিতে পারলো না। কিন্তু 3.5 কোটি মহিলা ভোট সেটা তো পড়েছে ভারতীয় জনতা পার্টির প্রতি, এবং যার রেজাল্ট 202 আসন পেয়েছে ভারতীয় জনতা পার্টি, সেই জায়গা থেকে এই মুহূর্তে একটা চরম অশান্তি তৈরি হয়েছে, চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। নীতিশ কুমার বাড়ি থেকে বেরোতে পারছেন না, মহিলাদের এমন প্রতিরোধ তৈরি হয়েছে যে আমাদের টাকাটা কেন আমাদেরকে দেওয়া হবে না, তাহলে কেন নীতিশ সরকার এই ধরনের লোভ দেখালো। নীতিশ সরকার হায় হায় এই ধরনের সামগ্রিকভাবে স্লোগানের মুখে লালন সিং উড়ে গিয়েছেন দিল্লিতে। আমরা জানি না পরবর্তী পদক্ষেপ কি হবে, দিল্লির আলা কমান্ড এই নিয়ে নীতিশ কুমারকে নিয়ে ভাবিত নাকি শুধুমাত্র পশ্চিমবঙ্গ এবং তার অনুপ্রবেশ নিয়ে ভাবিত। আমরা জানি না বিহার জয়ের পরে আর বিহারকে নিয়ে ভাববেন কিনা অমিত শাহ, বিহার জয়ের পরে আর বিহারকে নিয়ে ভাববেন কিনা জেপি নাড্ডা। তো না ভাবলে নীতিশ কুমার যে চাপে পড়বেন এটা কিন্তু এই মুহূর্তে একদম দিনের আলোর মতো স্পষ্ট। আপনাদের সামনে রাখলাম পুরোটা, বা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই ছড়িয়ে দিন আপনাদের ফ্রেন্ড সার্কেলে, এবং অবশ্যই নিজেরা সাবস্ক্রাইব করুন টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে। ধন্যবাদ।